ওকে, নেক্সট আসছে স্টেপ 2, যেটাকে বলে রিভিউ দ্য লিটারেচার। ওকে, once the research problem is identified and defined, the next step is to review the existing research. তো once the research problem is defined, একবার রিসার্চ প্রবলেমটা ডিফাইন হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ ইজ টু কি, রিভিউইং দ্য এক্সিস্টিং রিসার্চ। হ্যাঁ। হুম। 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 তো ওয়ান্স দ্য প্রবলেম আইডেন্টিফাই করার পর এবার তোকে নেক্সট স্টেপ কি হবে, লিটারেচার রিভিউ বা এক্সিস্টিং রিসার্চ তোকে লিটারেচার রিভিউ করতে হবে। The researcher must learn more about the topic under investigation. So the researcher must learn about the topic under investigation. তো রিসার্চারকে যে টপিকের উপর বা যে টপিকের উপর ইনভেস্টিগেট করতে, যে স্ট্রেসের উপর এর আগে কোন কোন রিসার্চ হয়েছে সেই জিনিসগুলো রিসার্চার থ্রু লিটারেচার রিভিউ জানতে পারবে। To do this, researcher must review related literature related to the research problem, academic journals, conference proceedings, government reports, books, must be tapped depending on the nature of the research problem. তার মানে একাডেমিক জার্নাল, বিভিন্ন কনফারেন্সে যে পেপারগুলো প্রেজেন্ট করা হয়, গভর্নমেন্ট রিপোর্ট, বুকস, এগুলো তুই লিটারেচার রিভিউ হিসাবে করতে পারিস। দিস স্টেপ প্রোভাইডস ফাউন্ডেশনাল নলেজ অ্যাবাউট দ্য প্রবলেম এরিয়া। এই স্টেপটা বলতে পারিস প্রোভাইড এ ফাউন্ডেশনাল নলেজ অফ দ্য প্রবলেম এরিয়া। তো প্রবলেম এরিয়া সম্পর্কে অনেক বেসিক্যালি একটা ফাউন্ডেশনাল নলেজ দেবে, একটা ভিত তৈরি করবে। তুই তো প্রবলেমটাকে খুব ভালোভাবে মানে আরো স্ট্রং ভাবে বুঝতে পারবি তখন তুই লিটারেচার রিভিউ কমপ্লিট করবি। The review literature also educate the researcher about what studies have been conducted in the past. তার মানে লিটারেচার রিভিউ অলসো এডুকেট দ্য রিসার্চার অ্যাবাউট দ্য হোয়াট স্টাডিজ হ্যাভ বিন কন্ডাক্টেড ইন দ্য পাস্টে কোন কোন স্টাডিজ কন্ডাক্টেড হয়েছে, হাউ দি স্টাডিজ ওয়ার কন্ডাক্টেড অ্যান্ড দ্য কনক্লুশন ইন এ প্রবলেম এরিয়া। তার মানে এই প্রবলেম, হাউ দি স্টাডিজ আর কন্ডাক্টেড, কিভাবে স্টাডিজ গুলো কন্ডাক্ট হয়েছে, অ্যান্ড দ্য কনক্লুশন ইন দ্য প্রবলেম এরিয়া। তারপরে প্রবলেম এরিয়ার কনক্লুশন আমরা করতে পারবো। গেট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। তো স্টেপস অফ রিভিউ, মানে রিভিউ লিটারেচারের একটা পয়েন্ট হচ্ছে যে বা একটা বলতে পারিস একটা সাব পয়েন্ট হচ্ছে গেট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। It introduce you, it introduces you the topic, help you to focus on its key element and can help you to decide, broaden and narrow your focus. Decided to broaden or narrow your focus, তার মানে তুই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিবি। ধর স্ট্রেসের উপর এর আগে কোন কোন রিসার্চ করা হয়েছে, স্ট্রেস লেভেল বা অ্যাচিভমেন্টের সাথে স্ট্রেসের রিলেশন কি, কোন কোন জায়গায় কোন কোন রিসার্চার কি কি টাইপ রিসার্চ করেছে, তুই সমস্ত ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পাবে, যেটা তোর রিসার্চকে অনেক বেশি ন্যারো ডাউন করতে হেল্প করবে। মানে মানে তুই একটা খুব স্পেসিফিক হবি, তোর যত তুই লিটারেচার রিভিউ করে তত স্পেসিফিক হবি তোর প্রবলেমের ক্ষেত্রে। And these sources often including bibliographic that can that you can pick back to find more sources on your topic. এছাড়াও তুই দেখবি, তুই যদি কোনোদিনও কোনো রিসার্চ পেপার পড়িস, রিসার্চ পেপার পড়লে রিসার্চ পেপারের সাথে অনেক বেশি বিবলিওগ্রাফিও থাকে, অনেক রেফারেন্স বিবলিওগ্রাফি থাকে। তো ওই বিবলিওগ্রাফি বা রেফারেন্স থেকে তুই আরো অনেক, আমি তোকে একটা পেপার দেখাচ্ছি, দাঁড়া, রিসার্চ পেপার দেখালে বুঝতে পারবি। হুম, দাঁড়া জাস্ট এ মিনিট, দেখাচ্ছি। দাঁড়া, না এটা হচ্ছে একটা রিসার্চ পেপার, ঠিক আছে।
এই পেপারে এন্ডে তুই অনেক হুম, তুই অনেক রেফারেন্স পাবি। এগুলো রেফারেন্স। এছাড়াও অনেক জায়গায় বিবলিওগ্রাফি অ্যাড থাকে, বিভিন্ন থেসিসে বিবলিওগ্রাফি অ্যাড থাকে। ঠিক আছে, রেফারেন্স আর বিবলিওগ্রাফির ডিফারেন্সও বোঝাবো। রেফারেন্স মানে ধর তুই কোন কোন রিসার্চ স্টাডিজ গুলো করেছিস, এই রিসার্চটা করার জন্য কোন কোন লিটারেচার রিভিউ গুলো করেছিস, এগুলো তুই রেফারেন্সে অ্যাড করবি। বা বিবলিওগ্রাফিতে পুরোপুরি ধর কোন কোন স্টাডিজ গুলো তুই তোর এই রিসার্চে কোন কোন এক্সিস্টিং লিটারেচার রিভিউ গুলো এখানে ধর কোন কোন রেফারেন্স আর বিবলিওগ্রাফি ডিফারেন্স পরে বোঝাবো, আগে আমি ইন জেনারেল বলে দিচ্ছি। রেফারেন্স মানে ধর এই লিটারেচার রিভিউ গুলো তুই করেছিস তোর এই রিসার্চটা করার জন্য, এটা একটা রিসার্চ পেপার। তো এইগুলো এইগুলো থেকেও অনেক সময় কি বলতো, তুই একটা পেপার পড়তে পড়তে ধর তুই এই লোকটা কতগুলো রেফারেন্স পড়েছে, এটাকে বলা হয় এটাকে কি বলে বলছি না, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড সিলেকশন না সামথিং একটা, কি বলে এটাকে, ব্যাকওয়ার্ড সিলেকশন বলে। মানে ধর তোর, তুই যে পেপারটা পড়ছিস পেপারের সাথে সাথে তুই আরো অনেক রেফারেন্স পেলি যে এই পেপারগুলোতেও এই সেম টপিকের উপর রিসার্চ হয়েছে। বোঝা গেল? বোঝা গেল তো? আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি। ধর বিবলিওগ্রাফি, দ্য সোর্স অফটেন ইনক্লুডেড বিবলিওগ্রাফি দ্যাট ইউ ক্যান পিক ব্যাক পিগি ব্যাক অ্যান্ড ক্যান ফাইন্ড মোর সোর্স অন ইউর টপিক। তোকে আমি যেগুলো যেটা দেখালাম ওটা বুঝতে পেরেছিস তো, যে জিনিসটা দেখিয়েছি না আরেকবার দেখাবো? ধর এই রিসার্চ পেপারটার, তুই যখন এই রিসার্চ পেপারটা লিটারেচার রিভিউ করবি, তার সাথে সাথে কিন্তু তুই আরো অনেক রিসার্চ পেপারের এই রিলেটেড সন্ধান পেয়ে যাবি থ্রু দ্য রেফারেন্স। এই যেখানে রেফারেন্স বলে একটা জায়গা আছে, যেখানে তুই তোর রিসার্চে কোন কোন পেপারগুলো ইউজ করেছিস সেগুলো এখানে তোকে রেফারেন্স দিতে হয়, বা তুই কোন কোন জায়গা থেকে রেফারেন্স নিয়েছিস, বুঝতে পেরেছিস? হুম হুম হুম। তার মানে ধর তুই যখন কোন একটা পেপার পড়বি তখন তুই দেখবি এইরকম অনেক মানে এই পেপারের এই এই রিসার্চারটা এই রেফারেন্স গুলো নিয়েছে, তার মানে তুই এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবি। এটাকে বলে ব্যাকওয়ার্ড রিসার্চ, ব্যাকওয়ার্ড না ব্যাকওয়ার্ড স্টাডিজ বলে এটাকে। বুঝতে পেরেছিস তো? হুম হুম, হ্যাঁ। মানে ধর তুই একটা রিসার্চ পেপার পড়ার সাথে সাথে আরো অনেক রিসার্চ পেপারের সন্ধান পেয়ে গেলি ওই রিলেটেড। বুঝতে পেরেছিস? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। In the obesity studies, review literature enable the programmer to obesity মানে মোটাপা। ঠিক আছে, ধর মোটাপা নিয়ে কোনো একজন রিসার্চার রিসার্চ করছে। তো the literature review enable programmer to discover horrifying statistics related to the long term effect of childhood obesity in terms of health issues, death rate and projected medical cost। ধর তুই মোটাপা নিয়ে রিসার্চ করছিস, তো মোটাপা বা এটা নিয়ে রিসার্চ করার সময় তুই যখন দেখবি তোর এক্সিস্টিং বা প্রিভিয়াস রিসার্চাররা এই মোটাপা নিয়ে যারা যারা রিসার্চ করছে তারা অনেক অনেক স্ট্যাটিস্টিক্স দিয়েছে, বা যে এই যে চাইল্ডহুড থেকে যদি কেউ মোটা থাকে কন্টিনিউ তাহলে তার লং টার্ম হেলথে কি এফেক্ট পড়তে পারে, এই সমস্ত জিনিসগুলো তুই ওখান থেকে জানতে পারবি। ডেথ রেট, তারপর প্রজেক্টেড মেডিকেল কস্ট, কি কি মেডিকেল কস্ট হতে পারে এই মোটাপা কন্টিনিউ থাকলে, তো এই জিনিসগুলো তার মানে কি তুই কিভাবে জানতে পারবি? অবভিয়াসলি থ্রু দ্য লিটারেচার রিভিউ। বুঝতে পেরেছিস? হুম। আচ্ছা, সায়েন্টিকা পারমিতা কি নেই ক্লাসে? ওরা কি শুনতে পাচ্ছে না? তোমাকে কোয়েশ্চেন, তোমায় কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম, তুমি কোথায় ছিলে তখন?
আচ্ছা। ও, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, বাট মন দিয়ে শোনো, কারণ রিসার্চ তো বোঝার ব্যাপার আছে, এই জন্য তুমি যদি মাঝখান থেকে ব্রেক হয়ে যাও, তুমি পরে এসে বুঝতে পারবে না, কারণ একটা স্টেপের পর একটা স্টেপ বোঝাচ্ছি। নেক্সট ইন অ্যাডিশন দ্য, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। হুম। তুমি কোন, তোমার রিসার্চ, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো তোমার রিসার্চের গ্যাপ আইডেন্টিফাই করো, বা তোমার রিসার্চ, ধরো তুমি, তোমার রিসার্চ প্রবলেমটা তুমি ডিফাইন করতে পারো। হ্যাঁ এক্স্যাক্টলি, এর তুমি রিসার্চটা কিসের উপর করবে, বা তোমার, তুমি লিটারেচার রিভিউ করছো মানে তোমার আগে কি কি রিসার্চ তুমি দেখছো, এরপর তুমি একটা রিসার্চ করবে যেটাতে দেখবে যে এই টপিকটা বা এই এরিয়াটার উপর তো রিসার্চ হয়নি। তুমি যে লিটারেচার রিভিউটা করেছো কোন একটা টপিকের উপর, স্ট্রেস, আমি তোমাকে আরো প্রিসাইজ করে দিলাম তখন, তো এবার তুমি দেখতে পাবে যে স্ট্রেসের উপর কোন টাইপের রিসার্চটা এখনো হয়নি, বা ধরো কোন একটা রিসার্চ অন্য একটা পপুলেশনের উপর হয়েছে, তুমি এই পপুলেশনের উপর করে দেখতে চাইছো, এটাও করতে পারো তুমি। বুঝতে পেরেছো? হ্যাঁ। Next, in addition, the programmer finds several articles and information from Center of the Disease Control and Prevention that describe the benefits of walking 1,000 steps in a day. The information discovered during the step help to programmer fully understand the magnitude of the problem and recognizing the future consequence of obesity and identifying the strategy to combat obesity. তার মানে এছাড়াও শুধুমাত্র ধরো তুমি মোটাপা নিয়ে যখন রিসার্চ করবে, তুমি যখন লিটারেচার রিভিউ করবে, তখন তুমি ডেফিনেটলি দেখতে পাবে যে বিভিন্ন রিসার্চাররা, ধরো কোনো রিসার্চার করেছে যে মোটাপা থেকে, যদি কেউ চাইল্ডহুড থেকে অনেক বেশি মোটা থাকে তাহলে লং টার্ম তার হেলথ এফেক্ট হতে পারে। তারপরে ডেথ রেট কোন জায়গায় ডিফাইন দেখানো হয়েছে যে মোটাপা থেকে ডেথ রেট কিভাবে ইনফ্লুয়েন্স, বা ডেথ রেটের সাথে মোটাপার রিলেশন কি, এইরকম। এছাড়াও তুমি দেখতে পারো সেন্টার, এছাড়াও তুমি ধরো যে অবিসিটি নিয়ে রিসার্চ করবে, সে সেন্টার ফর ডিজিজ অ্যান্ড কন্ট্রোল, যেটা ধরো অ্যান্ড প্রিভেনশন, দ্যাট ডেসক্রাইব দ্য বেনিফিট অফ ওয়াকিং 10,000 ইন এ ডে। তুমি দিনে 10,000 পা হাঁটবে, দিনে 10,000 পা স্টেপস করবে, তো এটার বেনিফিট হয়তো তোমায়, তুমি এই রিসার্চ লিটারেচার রিভিউ করার সময় এরকম বেনিফিট তুমি কোনো একটা জায়গা থেকে পড়লে। The information discovered during this step help programmer to fully understand the magnitude the problem. তার মানে তুমি যখন এই জিনিসগুলো জানবে তখন তুমি প্রবলেম, শুধুমাত্র প্রবলেমটা মোটাপা যে প্রবলেম, তো প্রবলেমে তুমি সলিউশনও দিতে পারবে, ধরো তোমার রিসার্চ পেপারে তুমি সলিউশন দিতে পারবে যে তুমি 1,000 স্টেপ হাঁটাটা একটা মোটাপার একটা সলিউশন হতে পারে, বা মোটাপা থেকে তোমায় মুক্তি দিতে পারে। এইসব জিনিসগুলো তুমি কিভাবে জানবে? থ্রু লিটারেচার রিভিউ। বোঝা গেল? এটা জাস্ট একটা এক্সাম্পল, যে এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম তোমাদের। বোঝা গেল তো কিভাবে লিটারেচার রিভিউ কেন ইম্পর্টেন্ট? লিটারেচার রিভিউ কেন ইম্পর্টেন্ট বোঝা গেছে? পারমিতা আমায় বলো লিটারেচার রিভিউ কেন ইম্পর্টেন্ট, বা লিটারেচার রিভিউ থেকে আমরা কি টাইপ ইনফরমেশন পাই? তুমি না শুনতে পেলে তুমি চ্যাট বক্সে লিখে দাও। আচ্ছা প্রিয়া, সবাই, প্রিয়া আমাকে বল, ব্যাকগ্রাউন্ড এই লিটারেচার রিভিউ থেকে আমরা কি টাইপের ইনফরমেশন পাই? হুম, 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 আরো ইনফরমেশন পাবো, কোন একটা পেপার পড়তে গিয়ে আমি আরো আরো অনেকগুলো পেপারের খোঁজ পেয়ে যাব। হুম, হুম, এক্স্যাক্টলি। আর বেসিক, হ্যাঁ বল। হুম,
হুম, এক্সাক্টলি। হুম। আচ্ছা, সায়েন্স থেকে বলো লিটারেচার রিভিউ করার জন্য আমরা কোন কোন সোর্স ইউজ করব? হুম। না, এরকম টাইপের কোন কোন জায়গা থেকে? তুমি শোধগঙ্গা তো শুধুমাত্র একটা। এরকম আর কোন কোন জায়গা থেকে তুমি লিটারেচার রিভিউ করতে পারো? হ্যাঁ, মানে মানে লিটারেচার রিভিউ করার জন্য তোমায় একাডেমিক জার্নালস পড়তে হবে। তারপর বিভিন্ন কনফারেন্সের যে পেপার সেগুলো পড়তে হবে। গভর্নমেন্ট রিপোর্ট পড়তে হবে। তোমার বই পড়তে হবে। বুঝতে পেরেছো? রিসার্চ থিসিস পড়তে হবে। রিসার্চ পেপার পড়তে হবে। রিসার্চ পেপার আর থিসিসের মধ্যে ডিফারেন্স আছে। থিসিস মানে পুরো গোটা রিসার্চটা। রিসার্চ পেপার মানে বলতে পারো থিসিসের একটা জাস্ট লেটস ইমাজিন একটা আইসবার্গ, একটা হিমশৈলকে ইমাজিন করো। হিমশৈলর উপরের পার্টটা যেটা যেটা ওই সবাই টাইটানিক দেখেছো ডেফিনেটলি। তো যে আমরা সবাই জানি যে হিমশৈলের যে উপরের পার্টটা যেটা সমুদ্রের উপরে ভাসে ওটা হলো তোমার রিসার্চ পেপার। আর পুরো হিমশৈলটা হচ্ছে রিসার্চ থেসিস, মানে কোন একজন রিসার্চের থিসিস। তো তুমি দুটোই দুটোই পড়তে পারো, রিসার্চ পেপারও পড়তে পারো। না, 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 থিসিস মানে ধরো তুমি, আমি একজন রিসার্চার, আমি যে রিসার্চটা করছি সেটা পুরো যে রিসার্চ রিপোর্ট, মানে আমি যে রিসার্চ রিপোর্ট বানানোর পর রিসার্চটা পুরো যে রিসার্চ আমি মানে আমার রিসার্চের সমস্ত কিছু, সেটা রিসার্চ থিসিস। বুঝতে পেরেছো? এক একটা রিসার্চার একটা, যে যে রিসার্চাররা রিসার্চ করে তাদের এক একটা করে থিসিস তৈরি হয়। বুঝতে পেরেছো? থিসিস সাবমিট করা হয়। তারপর রিসার্চাররা পেপার লেখে। যে কোন, অনেকে সিস্টেম্যাটিক, আচ্ছা পরে বলবে এগুলো। পেপার মানে পেপার বলতে পারো একটা যেটা আমি বললাম, ধরো তোমার রিসার্চ থেকে তুমি শর্ট করে একটা জায়গায় লিখলে সেটা হচ্ছে পেপার। আর থিসিস হচ্ছে পুরো অনেক বড় হয়, থিসিস অনেক বড়, তুমি একটা থিসিস পড়তে পড়তে অনেক টাইম লাগে। বা রিসার্চার তার রিসার্চ ওয়ার্কে যা কিছু করবে। হ্যাঁ। হুম। যেটা। হুম। হুম। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে রিসার্চ থিসিস। বুঝতে পেরেছো সায়ন্তিকা? থিসিস আর পেপারের ডিফারেন্স। হুম। পুরো সমস্ত কিছু মানে তোমার রিসার্চের ইন্ট্রোডাক্ট, তুমি তুমি শোধগঙ্গার কথা বললে, তুমি শোধগঙ্গা কোনোদিনও খুলবে, তুমি ওখানে যেগুলো পাবে শোধগঙ্গাতে বেসিক্যালি তুমি থিসিস পাবে। ঠিক আছে? তুমি যদি শোধ সিন্ধু বা শোধ সিন্ধু যদি খোলো, তাহলে তুমি কিছু প্রপোজাল টোপোজাল পাবে, কিন্তু শোধ গঙ্গা যদি তুমি খোলো পুরো থিসিস পাবে, ওটা একটা থিসিস রিপোজিটরি। বুঝতে পারলে? নেক্সট আসছি ফর্মুলেটিং হাইপোথেসিস, দ্য মেইন ইম্পর্টেন্ট স্টেপস আফটার রিয়েলি। হ্যাঁ। আচ্ছা, রিসার্চ প্রপোজাল মানে রিসার্চ করার আগে যেটা আমি এখন বানাচ্ছি, রিসার্চ করার আগে আমি এখন তো রিসার্চ শুরু করিনি। তো রিসার্চ করার আগে আমায় যেটা বানাতে হচ্ছে, ঠিক আছে? প্রপোজ না, প্রপোজাল মানে বলতে পারিস তোর রিসার্চের একটা ছোট্ট ক্ষুদ্র সংস্করণ, যেটা তুই প্রথমে যেমন একটা প্ল্যানিং করি কোনো কাজের। বুঝতে পেরেছিস? রিসার্চ প্রপোজালও এখানে পড়ার আছে, আমি বোঝাবো। রিসার্চ প্রপোজালও একটা টপিক আছে যেটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? আমি বোঝাবো তো। হ্যাঁ, রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, তোর কমপ্লিট প্ল্যানিং তোমার রিসার্চের। তুই দুমদাম তোকে রিসার্চ করতে ঢোকাবে না, আগে দেখবে তোর প্ল্যানিং। হ্যাঁ, এক্স্যাক্টলি, তোর প্রপোজালটা যদি পছন্দ হয় যে তোর প্রপোজালটা করা পসিবল। হ্যাঁ, অনেক সময় কি এটা ম্যান্ডেটরি ইন্টারভিউতে রিসার্চ প্রপোজাল নিতে? এটা হ্যাঁ, মানে আমাদের এখানকার ইউনিভার্সিটি গুলোতে মানে সেভাবে হয় না, বাট বাইরের ইউনিভার্সিটি গুলোতে ডিউ টিউতে ইভেন অনেকে রিসার্চ প্রপোজাল কি করে লেখে, তোকে এদিক ওদিক থেকে লিখে দেয়, ভাবে যে বাকি মানে অনার্স বা এম এ নোটস লেখার মতো। ও আর প্লাগারিজম চেক করতে হয় ওখানে, প্লাগারাইজ চেক হয়, প্লাগারিজম রিপোর্ট দেবে। প্লাগারাইজ তোমার যদি প্লাগারিজম যদি ফ্রি হয়, বা কত একটা পার্সেন্ট প্লাগারিজম ফ্রি হতে হয়, আই থিঙ্ক 70 না কত পার্সেন্ট প্লাগারিজম ফ্রি হতে হয়। তো সেই ফ্রিটা হলে, তাহলে তাহলে তোমায় অ্যালাউ করবে ওরা ইন্টারভিউতে, নাহলে ইন্টারভিউতে অ্যালাউ করবে না ওরা। ওখানে এরকমই নিয়ম।
বুঝতে পেরেছো? প্ল্যাগারিজম, হ্যাঁ, কারোর কোনো লেখাকে তুমি ধরো, তুমি কারোর কোনো লেখা তুমি নিজের লেখা বলে চালিয়ে দিচ্ছ, সেটা হচ্ছে প্ল্যাগারিজম। তুমি তাকে ধরো ক্রেডিট না দিয়ে, হুম, তুমি তাকে ক্রেডিট না দিয়ে তুমি তার লেখা বলছো এটা আমার কনসেপ্ট, তুমি এভাবে চালিয়ে। বিবলিওগ্রাফি আলাদা, রেফারেন্স আলাদা। বিবলিওগ্রাফি মনে হচ্ছে তোমার, তুমি ধরো তোমার রিসার্চটা যে কন্ডাক্ট করছো, তোমার রিসার্চ রেফারেন্স আর বিবলিওগ্রাফির মধ্যে ডিফারেন্স আগে বোঝো। রেফারেন্স মানে যেই যে রিসার্চ পেপার গুলো তুমি তোমার রিসার্চ, তুমি যে তোমার রিসার্চ পেপারটা লিখেছো বা তুমি তোমার যে রিসার্চ করেছো সেই রিসার্চে, সেই রিসার্চ পেপারে তুমি যেই যেই রিসার্চের রেফারেন্স দিয়েছো, যখন আমি লিটারেচার রিভিউ করি তখন আমাকে দিতে হয় যে এই রিসার্চার এই জিনিসটা আগে করেছে, এই রিসার্চার এই জিনিসটা আগে করেছে, সেইগুলো আমি রেফারেন্সে অ্যাড করি। বিবলিওগ্রাফি মানে আমি একটা রিসার্চ কন্ডাক্ট করার সময় যে বুকস গুলো পড়েছি, যে বলতে পারো যেখান যেই যেই জায়গাগুলো থেকে আমি ইন্সপায়ার হয়েছি সেইগুলো আমাকে সমস্ত বিবলিওগ্রাফিতে দিতে হয়। আর রেফারেন্সে শুধুমাত্র যেইগুলো আমি রেফারেন্স ওখানে অ্যাড করেছি সেইগুলো দিতে হয়। বোঝাবো বোঝাবো, সব বোঝাবো, এত তাড়াহুড়ো করার কিছু না, এগুলো সব পড়তে হবে তোমাদের, ঠিক আছে? প্ল্যাগারিজম, আর তুমি যেটা কি একটা বলছিলে যে তুমি যে অন্য কোনো একজনের লেখা নিজের মতো করে লিখবে, না সেটা হবে না, মানে ওই রকম ভাবে নিজের মতো করে লেখার ক্ষেত্রে অনেক, না না, বিবলিওগ্রাফি আর রেফারেন্সের দুটো কনসেপ্ট আলাদা, ঠিক আছে? তুমি, তুমি যে বলছো যে তুমি যে বললে ওটা পড়ে তুমি নিজের মতো করে লিখছো, ওটা বিবলিওগ্রাফিতে যাবে, তাই তো? হ্যাঁ, ওটা বিবলিওগ্রাফিতে, হ্যাঁ বিবলিওগ্রাফিতে ডেফিনেটলি ওটা যেতেই পারে, বিবলিওগ্রাফিতে ওটা যাবে। কিন্তু তুমি যেটা বলছো যে ওই কারোর লেখা পড়ে আমি যখন, তুমি যখন লিখবে না, তখন ওটাও মানে অনেক সময় প্ল্যাগারিজম হওয়ার চান্স আছে, কারণ তুমি কারোর কনসেপ্টটা নিচ্ছ, এবার ওইখানে লেখাটাই সব থেকে ডিফিকাল্ট। মানে যখন একজন রিসার্চার রিসার্চ করে এই জিনিসগুলো অনেক কিছু মেনটেন করতে হয়, এটাকে প্যাচ রাইটিং বলে। প্যাচ রাইটিং মানে ধরো সাপোজ তুমি কারোর একজন লেখা নিজের মতো করে লিখছো, সেটা কিন্তু তোমাকে এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে যাতে এরকম মনে না হয় তুমি ওই লেখাটা পুরোপুরি কপি করে এখানে তুলে দিয়েছো বা কোনো শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ গুলো চেঞ্জ করে লিখেছো। ঠিক আছে, তোমাকে অনেক আর্গুমেন্ট স্টেপ বাই স্টেপ সাজাতে হয়, না হলে সেটা প্যাচ রাইটিং হয়ে যায়, এটাকে বলে একটা, মানে ওই প্ল্যাগারিজমেরই একটা পার্ট বলতে পারো। পরে শিখবে এগুলো, এখন নয় আপাতত। এখন এইটা বোঝো, আমি রেফারেন্স আর বিবলিওগ্রাফির ডিফারেন্সও বুঝিয়ে দেবো, আর কোনটা কোথায় ইউজ হয় সেটাও বুঝিয়ে দেবো। হুম। হ্যাঁ, সেটা রেফারেন্সে যাবে, তুই কোন একজনের লেখা বা কোন একজনের রেফারেন্সে কনসেপ্টও যেতে পারে, অনেক অনেক ব্যাপার আছে, অনেক ডিটেলস এগুলো স্টাডি করতে হয়, এখন বললে বুঝতে পারবি না, কারণ আমাকে ডিটেলসে অনেক ভেঙে 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 বলতে হবে তোদেরকে। আমি যখন রেফারেন্স আর বিবলিওগ্রাফি এখানে আছে আমি ওটা বোঝানোর সময় তোদেরকে আরো ভালো করে বলে দেবো। সাইটেশন আলাদা, রেফারেন্স আলাদা, বিবলিওগ্রাফি আলাদা, ঠিক আছে? তিনটে কনসেপ্ট শুনে মনে হয় সেমই ব্যাপার, রেফারেন্স, বিবলিওগ্রাফি, সাইটেশন, তিনটা মানে সেমই জিনিস বলছো না, তিনটের মধ্যে অনেক ডিফারেন্স আছে। Okay. Next, formulating a hypothesis. Okay. After reviewing the literature, the researcher should state in a clear terms of working hypothesis or hypothesis. তার মানে লিটারেচার রিভিউ কমপ্লিট করার পর রিসার্চারকে ক্লিয়ার টার্মসে লিখতে হবে তার ওয়ার্কিং হাইপোথেসিস কোনটা। কি তোর ওয়ার্কিং হাইপোথেসিস হবে? দ্য হাইপোথেসিস ইজ এ টেন্টেটিভ অ্যাসাম্পশন, হাইপোথেসিসকে আমরা টেন্টেটিভ অ্যাসাম্পশন বলি। অ্যান্ড মেড অ্যাবাউট দ্য সলিউশন অফ এ প্রবলেম, কোন একটা প্রবলেমের সলিউশন বলতে পারো। Hypothesis formulation is very important step as it provide a focal point for research. Hypothesis formulation is a very important step বলতে পারো, hypothesis formulation একটা important step, কারণ এটা রিসার্চের একটা ফোকাল পয়েন্ট তৈরি করে, মেন পয়েন্ট বলতে পারো। And they will affect the manner in which tests are to be conducted, and they will affect the manner in which tests will be conducted. In this step,
the researcher make a problem precise. The research work is topic focused and refined, and then the researcher steps forward how the problem would be approached. Okay. আচ্ছা, তার মানে আগে আমরা হাইপোথেসিস কি বলে দিয়েছি। হাইপোথেসিস মানে হচ্ছে একটা টেন্টেটিভ গেস, যে আমরা একটা বলতে পারো একটা টেন্টেটিভ অ্যাজাম্পশন যে এই রেজাল্টটা হতে পারে, সেটা আমরা আগে থেকে গেস করে নিই। সেইটা হচ্ছে বা একটা সলিউশন টু একটা টেন্টেটিভ সলিউশন টু এ প্রবলেম। ওই জন্য রিসার্চারকে ওয়ার্কিং রিসার্চ হাইপোথেসিসকে অনেক সময় ওয়ার্কিং হাইপোথেসিসও বলে। আর এই স্টেপে রিসার্চাররা তাদের প্রবলেমকে আরো বেশি প্রিসাইজ করে নেয়। প্রিসাইজ মানে আরো শর্ট করে নেয়, প্রবলেমটাকে আরো বেশি স্পেসিফিক করে নেয়। দ্য রিসার্চ ওয়ার্ক ইজ টপিক ফোকাসড অ্যান্ড রিফাইন্ড। এইখানে এই রিসার্চ হাইপোথেসিস ফ্রেম করার সময় রিসার্চ ওয়ার্কটা অনেক বেশি টপিক ফোকাস হয়ে যায়, মানে অনেক আরো প্রিসাইজ করা হয়, মানে আরো রিফাইন করে একদম খুব স্পেসিফিক হয়ে যায়, কারণ এখানে আমরা ভেরিয়েবল ডিসাইড করে ফেলি না তখন। দেন দ্য রিসার্চার স্টেপস ফরওয়ার্ড টু হাউ দ্য প্রবলেম উড বি অ্যাপ্রোচ। তারপর রিসার্চাররা এই স্টেপসটা ফরওয়ার্ড করে যে প্রবলেমটা কিভাবে অ্যাপ্রোচ করা হবে। দ্য নেচার অফ দ্য রিসার্চ প্রবলেম ক্যান ডিসাইড টু ফর্মুলেট এ ডেফিনাইট হাইপোথেসিস। তার মানে দ্য নেচার অফ দ্য রিসার্চ প্রবলেম ক্যান ডিসাইড টু ফর্মুলেট এ ডেফিনাইট হাইপোথেসিস। তার মানে রিসার্চ প্রবলেমের যে নেচার সেটা হেল্প করবে আমার অ্যাকচুয়ালি আমার হাইপোথেসিস ফর্মুলেট করতে। আমার রিসার্চ প্রবলেমের নেচার কি, মানে বলতে পারো আমার রিসার্চ প্রবলেমের কি রিসার্চ প্রবলেম। এখানে যে দুটো ভেরিয়েবলস এর উপর রিসার্চ করছি, যেটা মানে কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ আমি বলেছিলাম। কোয়ান্টিটিভ হলে ভেরিয়েবলস থাকবে, তো সেইগুলো আমার হাইপোথেসিসকে আরো বেশি ডেফিনাইট করে দেবে। আর কোয়ালিটেটিভের ক্ষেত্রে আমরা বলতে পারি একটা, এটাকে বলা হয় হাইপোথেসিস না বলে কোয়ান্টিটিভ, এই কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা এটাকে বলি কি বলে এটাকে, আগের দিন তোমাদের একটা জায়গাতে করাচ্ছিলাম যে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে রিসার্চ হাইপোথেসিস বলে, হাইপোথেসিস বা টেন্টেটিভ গেস বলা হয়। কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আই থিঙ্ক এটাকে বলে একটা প্রপোজিশন। হ্যাঁ, এটাকে বলা হয় একটা, বলতে পারো সলিউবল প্রপোজিশন বলে। প্রপোজিশন এই টার্মটা ইউজ করা হয় কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। আর এই হাইপোথেসিস ইজ টেস্টেড, হাইপোথেসিস কিন্তু টেস্ট করা যায়। হাইপোথেসিস ইজ টেস্টেড। Effective research work formulate a hypothesis in such a way that collected the factual data provide evidence that either support the or disprove them. তার মানে হাইপোথেসিস টেস্ট, আমরা হাইপোথেসিসকে কি করি, টেস্ট করি। তো এফেক্টিভ রিসার্চ ওয়ার্ক ফর্মুলেট এ হাইপোথেসিস ইন সাচ এ ওয়ে, একটা এফেক্টিভ রিসার্চ ওয়ার্ক হাইপোথেসিসটা এইভাবে তৈরি করে that collected factual data will provide evidence that either support or disprove them. তার মানে যে ডেটাটা কালেক্ট করা হয় সেই ডেটাটা ওই হাইপোথেসিসটাকে ধরো সাপোর্ট করে, আইদার সাপোর্ট করে আর ডিসপ্রুভ করে। মানে আমরা একটা নাল হাইপোথেসিস ধরে নিই, নাল হাইপোথেসিস এর কনসেপ্ট আশা করি সবাই জানো, যে there is no relation between these two variable। আমরা আগে একটা নাল হাইপোথেসিস ধরে নিই, তাই না? কারণ নাল হাইপোথেসিস ধরার কারণটাও সেটা আমি বলবো, নাল হাইপোথেসিস কেন ধরা হয়। কারণ যদি তুমি আগে থেকেই অ্যাজ এ রিসার্চার তুমি যদি বুঝেই যাও যে এদের দুজনের মধ্যে রিলেশনশিপ আছে, তাহলে তুমি ওটাকেই প্রুভ করার চেষ্টা করবে সবসময়, যে হ্যাঁ এদের দুজনের মধ্যে রিলেশনশিপ আছে, আমি যেভাবে হোক এটাকে প্রুভ করব। কিন্তু যদি আমি একটা নাল হাইপোথেসিস ধরে নিই, যে আমি ধরে নিলাম দুজনের মধ্যে কোনো রিলেশনশিপ নেই, যদি না থাকে তাহলেও ভালো, তাহলে আমি বলবো যে আমি যে হাইপোথেসিসটা ধরেছি, ধরো হাইপোথেসিসটা এটা এটা হচ্ছে হাইপোথেসিসের জায়গা, যেটাকে নাল হাইপোথেসিস। আর একটা ছিল যে ছিল এই জায়গাটা পরে বলছি, দাঁড়াও 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 তা না, এখানে সিম্পলি মনে রাখবে যে হাইপোথেসিস টেস্টেড, তার মানে হাইপোথেসিসকে টেস্ট করা যায়। আর এফেক্টিভ রিসার্চ ওয়ার্ক ফর্মুলেটেড হাইপোথেসিস ইন সাচ এ ওয়ে, ধরো একটা এফেক্টিভ রিসার্চ ওয়ার্কে আমাকে হাইপোথেসিসটাকে এমন ভাবেই ফর্মুলেট করতে হবে যাতে আমরা যে ডেটাটা ধরো যে ডেটাটা কালেক্ট করব, সেই ডেটাটা হয় হাইপোথেসিসটাকে প্রুভ করবে, হয় সাপোর্ট করবে, নাহলে ডিসপ্রুভ করবে। And formulation of hypothesis in research will make you more expert, and in the end hypothesis turn into a practical theory, এবং at the end
হাইপোথিসিস একটা প্র্যাকটিক্যাল থিওরিতে তৈরি হয়ে যায়। তাহলে আমি এই জায়গাটা আরেকবার বলে দিই যে ইন দিস স্টেপ দ্য রিসার্চার মেক দ্য প্রবলেম প্রিসাইজ। তো কি কিভাবে প্রিসাইজ করে? দ্য রিসার্চ ওয়ার্ক ইজ টপিক ফোকাস অ্যান্ড রিফাইন্ড। এই স্টেপে রিসার্চ ওয়ার্কটা অনেক বেশি টপিক ফোকাসড হয়ে যায়। যখন আমি কোনো একটা ফর্মুলেটিং হাইপোথিসিস করি, যখন আমি হাইপোথিসিস ফর্মুলেট করি, তখন এই রিসার্চ ওয়ার্কটা অনেক বেশি টপিক ফোকাসড হয়ে যায়। নেক্সট দ্য রিসার্চ স্টেপ ফরওয়ার্ড টু হাউ দ্য প্রবলেম উড বি অ্যাপ্রোচ। তারপর রিসার্চ স্টেপ, দেন দ্য রিসার্চ স্টেপ ফরওয়ার্ড টু দ্য হাউ দ্য প্রবলেম উড বি অ্যাপ্রোচ। তারপরে আমরা এই স্টেপে যাই যে প্রবলেমটাকে কিভাবে অ্যাপ্রোচ করা হবে। দ্য নেচার অফ দ্য রিসার্চ প্রবলেম ক্যান ডিসাইড টু ফর্মুলেট এ ডেফিনাইট হাইপোথিসিস। তার মানে রিসার্চ প্রবলেমের যে নেচারটা, সেটা বেসিক্যালি একটা ডেফিনাইট হাইপোথিসিস তৈরি করবে। নেক্সট, এই হাইপোথিসিস টেস্টেড। হাইপোথিসিস কিন্তু টেস্টেবল হবে। মানে ধরো হাইপোথিসিস হয় ট্রু হবে, নয় ফলস হবে। মানে ধরো আমি যে ডেটা কালেকশন করবো, সেই ডেটাটা হাইপোথিসিসটাকে সাপোর্ট করবে অর আদার ডিসপ্রুভ করবে। ঠিক আছে? আর অ্যাট দ্য এন্ডে হাইপোথিসিস একটা প্র্যাকটিক্যাল থিওরি তৈরি করবে। কারণ আমরা যদি হাইপোথিসিসটা ধরি সাপোর্ট করে, ধরো, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা রিলেশনশিপ এক্সিস্ট করছে, যেটা একটা প্র্যাকটিক্যাল থিওরি জন্ম দেবে। বোঝা গেল যতটুকু বললাম? হ্যাঁ, ওটাকে বলা হয়, বলতে পারো ওটাকে প্রপোজিশন বলা হয়, টেন্টেটিভ প্রপোজিশন। বা ওটাকে অ্যাকচুয়ালি হাইপোথিসিস এই টার্মটা ইউজ খুব কম করা হয় বলতে পারো। যেমন আমরা এখানে কোয়ান্টিটেটিভ রিসার্চ আমরা খুব ইজিলি ইউজ করতে পারি টেস্টিং দ্য হাইপোথিসিস। আগের দিন আমি বুঝিয়েছিলাম কোয়ান্টিটিভ আর কোয়ালিটেটিভের যখন ডিফারেন্স পড়াচ্ছিলাম। তোমরা মনে হয় সেই টাইমেই ক্লাস থেকে লিভ করেছিলে নাকি? না, বাই এনি চান্স তোমাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, কোনো একটা জিনিস হচ্ছিল, কারণ একদম লাস্ট স্লাইডে ওই জিনিসটা ছিল। দেখবে আগের, আচ্ছা, আগের ক্লাসের ভিডিওগুলো আবার আপলোড করা হয়ে গেছে, আমি সেন্ড করে দেবো আজকের মধ্যে সব আগের গুলো। দেখলে বুঝতে পারবে, বুঝতে পারবে ওটাকে প্রপোজিশন বলে। প্রপোজিশন মানে যে একটা স্টেটমেন্ট। আর এখানে বেসিক্যালি আমি বলেছি কোয়ালিটেটিভ রিসার্চে না হাইপোথিসিস মডিফাইড হয়, সেই জন্য আমরা এটাকে ফার্স্টে হাইপোথিসিস বলি না, এখানে হাইপোথিসিস বিল্ড করা হয়। এই জন্য আমরা প্রথমে যেটাকে গেস করি সেটাকে আমরা প্রপোজিশন বলি। বুঝতে পারলে কেন প্রপোজিশন বলি? হ্যাঁ, প্রিয়া কি বলছিলি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ধর, যে ফর্মুলেটিং এ হাইপোথিসিস, তার মানে হাইপোথিসিস ফর্মুলেশন, তার মানে এইটা হচ্ছে আফটার লিটারেচার রিভিউর পর এটা আমাদের নেক্সট স্টেপ টু ফর্মুলেট এ হাইপোথিসিস। আর এটা বলতে পারিস একটা ইম্পর্টেন্ট স্টেপ, কারণ হাইপোথিসিসকে আমরা অনেক সময় বলি টেন্টেটিভ অ্যাজাম্পশন, বা যেটাকে আমরা বলি ওয়ার্কিং হাইপোথিসিস বলি অনেক সময়। আর এখানে হাইপোথিসিস ফর্মুলেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এখানে আমার রিসার্চটা একটা ফোকাল পয়েন্ট তৈরি করে, মানে একটা, বলতে পারিস একটা মেইন পয়েন্টে চলে আসে। আর এইখানে আমাকে রিসার্চ হাইপোথিসিসটা অনেক বেসিক্যালি প্রিসাইজ ওয়েতে প্রিসাইজ হয়। প্রিসাইজ মানে অনেক বেশি ছোট করে নিই আমরা, মানে একদম এক্সাক্ট ভেরিয়েবলকে আমরা তখন খুঁজে নিই। তো এখানে রিসার্চ টপিক ইজ ফোকাসড অ্যান্ড রিফাইন্ড। এখানে কি হয়, রিসার্চ টপিককে অনেক বেশি ফোকাসড করা হয় অ্যান্ড রিফাইন করা হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে দ্য দেন রিসার্চার স্টেজ ফরওয়ার্ড হাউ টু প্রবলেম উড বি অ্যাপ্রোচ। তারপর রিসার্চার এইভাবে এর পরের স্টেপে যায় কিভাবে প্রবলেমটাকে অ্যাপ্রোচ করা হবে। ঠিক আছে? and then the nature of the research problem can decide formulate a definite hypothesis. next step কি হবে, hypothesis is tested. এবার আমাকে এখানে আরেকটা ইম্পর্টেন্ট, মানে একটা ইম্পর্টেন্ট আরেকটা কাজ হচ্ছে আমার হাইপোথিসিসটা টেস্ট করি আমরা। হাইপোথিসিস আমরা টেস্ট করি তো। এইবারে আমাকে যদি আমি একটা এফেক্টিভলি রিসার্চ হাইপোথিসিস তৈরি করি, তাহলে কিন্তু আমি যে ডেটা কালেকশন করব সেই ডেটাটা হয় হাইপোথিসিসটাকে সাপোর্ট করবে, না হলে রিজেক্ট করবে। তার মানে হাইপোথিসিসটা যদি এফেক্টিভলি তৈরি করি তবেই কিন্তু ডেটা হাইপোথিসিসকে সাপোর্ট করবে, নাহলে রিজেক্ট করবে। নেক্সট, অ্যাট দ্য এন্ড হাইপোথিসিস কিন্তু একটা প্র্যাকটিক্যাল থিওরি তৈরি করে। যদি
ধর হাইপোথেসিস যে দুটোর মধ্যে যদি রিলেশনশিপ আমি পাই দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে, তাহলে এটা একটা প্র্যাকটিক্যাল থিওরি তৈরি করে। বোঝা গেল? বোঝা গেল সবার?